পিচ কথাটা কিন্তু আজকের নয়, মানে বহুদিন ধরেই আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মতো করে আমাদের জীবনে পিচ থাকার চেষ্টা করি এবং সেই সঙ্গেই পিচ ইন্ডিয়া এবং সেটার একটা মুভমেন্ট তৈরি করা, যেখানে যুব সমাজ হোক, শিশু হোক, অ্যাডাল্ট হোক, প্রত্যেকের জন্য বা বৃদ্ধ হোক, প্রত্যেকের জন্য একটা মুভমেন্ট বা একটা মোটিভেশন তৈরি করা, যেখান থেকে মানুষজন সত্যি সত্যি নিজেকে ফিট রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন, রোজকার জীবনে ভালোভাবে চলতে পারেন। ফিট ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন অতিথি। কথা বলবো তার সঙ্গে আশিস কুমার দাস রয়েছেন, উনি ওয়েলনেস কোচ এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট। নমস্কার স্যার। নমস্কার। এবং এই যে কথাটা বলছিলাম ফিট ইন্ডিয়া এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট, তো মুভমেন্ট কথাটা কেন এলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আপনি শুরু করেছেন। একটা মানুষ, একটা সমাজ, একটা জাতি, একটা দেশ এবং এই বিশ্ব ফিট সুস্থ থাকবে, সক্ষম থাকবে, তবেই আমরা ডেভেলপমেন্টকে জারি রাখতে পারবো। অর্থাৎ মুভমেন্ট কোন একটা গৃহে নয়, সমগ্র জাতির জন্য কল্পনা। এবং ইন্ডিয়ান পার্সপেক্টিভ, ভারতবর্ষের অবস্থা যদি আপনার বিচার করি, মাত্র 54% লোক, 54% অফ ইন্ডিয়ান ডু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মিনস, এটা কিন্তু শপিং। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মিনস সে চাষ করছে, সেটা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আলাদা করে নেয়। আমি রান্না করি, রান্না করতে আমার পরিশ্রম হয়, সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয়। আমাকে আলাদা করে আমি রান্না করতে গিয়ে হাতটাকে এরকম ভাবে দুটো দিকে নিল, কাজেই আমার ওটা এক্সারসাইজ হলো না। কাজেই আমাকে আলাদা করে মাত্র 50% লোক এই ধরনের অ্যাক্টিভিটিস করে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, 10% লোক করে না, মানে 50% লোকের মধ্যে ল্যাক অফ 54%, আর 10% লোক হাসির ছেলেও ব্যায়াম করতে আগ্রহ দেখায়। তারা রিক্রিয়েশনাল ব্যাপারটা থেকে পুরোপুরি দূরে থাকে। এবং মজার ব্যাপার হলো, এই ফিগারের উপরে দাঁড়িয়ে ভারতবর্ষে প্রায় 13,5,50,00,000 লোক অবেসিটি শিকার। ডায়াবেটিস, একটা স্লাইড আমি দেখাচ্ছি, এটা স্লাইডটা দেখালে আরো মানুষ বুঝতে পারবে। ডায়াবেটিস আক্রান্ত প্রায় 7.24 লোক, থাইরয়েড ডিসঅর্ডারে 4.24, হাইপার টেনশনে 8.84, 8 কোটি মানুষ। এবং এটা ICMR এর তথ্য, এটা ICMR এর তথ্য। কাজেই এখানে আর আমার রান্নাঘর থেকে শুরু করলে হবে না, আমার রান্নাঘরকে প্রত্যেক রান্নাঘরের সঙ্গে জুড়ে দিতে হবে এবং সেই জোড়া টানতে হবে দেশ গঠনের কাজ, মুভমেন্টের কাজ, দেশের জন্য কাজ। আমি মোদিজিকে ধন্যবাদ জানাই, পিএমকে ধন্যবাদ জানাই, এবং আরো একজন লোক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তিনি হচ্ছেন যে কিরেন রিজিজু, আমাদের স্পোর্টস মিনিস্টার। তারা আজকে এই ফিট ইন্ডিয়া মুভমেন্টকে ভারতবর্ষের মানুষের জন্য একটা আবশ্যিক পরিকল্পনা হিসাবে নিয়ে এসেছেন। এবং ভারতবাসী যদি এই প্রোগ্রাম অ্যাডপ্ট করে, আমাদের এই মুভমেন্ট এক নতুন জীবনের দিকে আমাদের নিয়ে যাবে। এবং সেক্ষেত্রে বলতে গেলেই যে আমরা ধরুন যখন আমাদের সময়টা পড়াশোনা করেছি, সেই সময়টায় স্কুলে শারীরিক শিক্ষা বলে একটা পার্ট ছিল, যেখানে আমাদের একজন স্যার থাকতেন, তিনি আমাদের কিছু যোগ ব্যায়াম শেখাতেন এবং ইয়ে করতেন। কিন্তু ওটা ছোটবেলা থেকে হতো না, মানে কোনো একটা ক্লাসের পর গিয়ে হয়তো জিনিসটা শুরু হতো, আবার পরে কখনো বন্ধও হয়ে যেত। ম্যানেজার কি করা প্রয়োজন? একেবারেই প্রয়োজন মনে হয় আমার মনে হয়। সবার প্রথম বুঝতে হবে আমাদেরকে যে আমরা সবার প্রথম কিছু মোটর স্কিল, গ্রস মোটর স্কিল, যেমন আমরা উঠে দাঁড়ালাম, হাঁটতে শুরু করলাম, হামাগুড়ি দেওয়া, তারপরে দাঁড়ানো, তারপরে হাঁটা, আমাদের কিছু মোটর স্কিল ডেভেলপমেন্ট হলো। তারপরে সেই বাচ্চা একটা পেনকে ধরতে শিখলো, ফাইন মোটর স্কিল ডেভেলপ হলো। এগুলো সবই হচ্ছে যে এক্সারসাইজের দিকে নির্দেশ করে। এবং এই এক্সারসাইজেও আমরা ফাইন মোটর স্কিল, যেমন ধরুন আমরা একটা ক্যাচ প্র্যাকটিস করাচ্ছি, ফাইন মোটর স্কিল ডেভেলপ করাচ্ছি। আমরা একটা ছেলেকে হাই নিজ, অর্থাৎ পা তুলে তুলে বা হাঁটুর উপরে কোমরের কাছাকাছি পাকে তুলে নিয়ে তাকে আমরা হাই নিজ ট্রেনিং করাচ্ছি। তাহলে মোটর ট্রেনিং প্রোগ্রাম, মোটর স্কিল ট্রেনিং প্রোগ্রাম। তো এই যে বিভিন্ন রকমের স্কিল ট্রেনিং,
এগুলো আমাদের ইঞ্জুরিকে প্রিভেন্ট করে। ধরুন আমি রাস্তায় যাচ্ছি, আমার একটা রাস্তার একটা সাঁকোকে অতিক্রম করতে আমার হয়তো দেখা গেলো 2 ফুট বেশি পা বাড়াতে হবে। 2 ফুট বেশি পা বাড়াতে হবে, সেটা যেমন ইম্পর্টেন্ট, ওই পাটা বাড়াবার সময় আমার যে ফুটের উপরে আমার বডি ওজন ক্যারি করবে সেই পাটাও ওখানে স্টেবল থাকবে, সেটাও ইম্পর্টেন্ট। ট্রেনিং ছাড়া এগুলো এস্টাবলিশ হয় না। ওকে, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। একদম। আমরা আসবো মেইন জায়গায়, যেখানে আমরা ফিট কথাটা তো সবসময় বলি যে কে ফিট। হবে ব্যাখ্যা করা যায়। ধরুন রাম, সে একজন রাখাল বালক, আবার রাম সে একজন ফুটবলার। তাহলে একজন রাখাল বালক, তার জন্য যতটুকু অ্যাক্টিভিটি, ওটা করে সাধারণ মানুষের মতো যে অ্যাক্টিভিটি, তার একটা ফিটনেসের কম্পোনেন্ট থাকে। আবার ধরুন রাম একজন ফুটবলার, সে যখন কোনো অ্যাক্টিভিটি করবে, ট্রেনিং করবে বা ফিট হবে, তার জন্য কিছু কিছু বিষয় থাকবে। আমি প্রথমে রাখাল বালকের চিন্তা করি। এই রাখাল বালকের ক্যাটাগরিতে আমার বাড়ির সবাই পড়ে, আপনার বাড়ির সবাই পড়ে। আর ফুটবলার, তার ফ্যামিলি, সেই ফুটবলারটি দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ে। আমি দ্বিতীয় ক্যাটাগরিতে আমাকে পরে বলবো। প্রথম কম্পোনেন্ট হচ্ছে যে তার কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, অর্থাৎ ধরুন যে সিঁড়ি উঠতে যাচ্ছে, সিঁড়ি উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, বলা হলো তার কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স নেই, বাংলা ভাষায় দম নেই। তাহলে এটা থাকতে হবে। তাহলে প্রথম ফিটনেসের প্রথম নমুনা কি দিলাম? 1। 2 নম্বর নমুনা আমি দিচ্ছি যে তার থাকতে হবে বডি কম্পোজিশন সঠিক থাকতে হবে, অর্থাৎ তার ওজন এবং তার হাইট যেন সঠিকভাবে ম্যাচ করে। অনেক রকমের ফর্মুলা আছে, আমি সাধারণ মানুষ নিজেই নিজের করে নিতে পারে। হাইট ইন সেন্টিমিটার -100 ইজ ইকুয়াল টু ইউর ডেজিনেবল বডি ওয়েট। এইভাবে যে নিজের একটা ক্যালকুলেশন হিসাব রাখতে পারে। আপনিও পারেন, আমিও পারি, একদম দর্শকরাও পারে। তাহলে তৃতীয় প্রশ্ন, মাসকুলার এন্ডুরেন্স। তৃতীয় কম্পোনেন্ট মাসকুলার এন্ডুরেন্স মানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সিঁড়ি উঠতে গেলাম, হাঁপিয়ে উঠছি। আমি সিঁড়ি উঠতে গিয়ে হাঁপিয়ে উঠছি না, পাটা কেঁপে উঠছে, মনে হচ্ছে আমার পায়ের মাংসপেশি ধরে রাখতে পারছে না, মাসকুলার এন্ডুরেন্সের অভাব। তাহলে তার মাসল স্ট্রেংথ বাড়াতে হবে। তা সেই মাসল স্ট্রেংথ বাড়াবার বা মাসল স্ট্রেংথ ডেভেলপ করবার যে প্রক্রিয়া, সেটার জন্য ফিটনেস একটা অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হয়ে উঠলো মাসকুলার এন্ডুরেন্স। মাসকুলার এন্ডুরেন্স হচ্ছে আমাদের চতুর্থ কম্পোনেন্ট। তো সেরকম মাসকুলার এন্ডুরেন্স অনেকক্ষণ ধরে আমি 2 মাইল হাঁটতে পারি, আমি সেটা হলো আমার মাসকুলার এন্ডুরেন্স। বোঝা গেল কথাটা? তখন আমার 2 মাইল হাঁটার পরও আমার মাংসপেশি টায়ার্ড হচ্ছে না। আমার হয়তো প্রথম দিন হাঁটার পরে ঝুলের অংশের মাসল টনের মাংসপেশি একটু ছেড়ে এর ফলে পজিটিভ ব্যথা হয়, সেটা কেটে গেল। তারপরে কোনো ব্যথা নেই, আমি করতে পারছি কাজটা। এবার এর সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ নমনীয়তা। সেই জায়গাটা থাকতে হবে, অর্থাৎ সে তার শরীরকে ডেজিনেবল মুভমেন্টে, অনাবশ্যক মুভমেন্ট নয়, যা অনভিপ্রেত মুভমেন্ট, যা করার প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, আপনি শ্বাস টানতে চাইলেন, প্রয়োজন নেই। আপনি উঠ সাজতে চাইলেন, প্রয়োজন নেই। আমি কোনো কিছুকে ইঙ্গিত করছি না, বাট আপনার বডি মুভমেন্টসের যে বেসিক জায়গাগুলো রয়েছে, যে মুভমেন্টগুলো ডেজিনেবল, পসিবল, অপটিমাল, সেই মুভমেন্টগুলো আপনি করতে পারেন কিনা, সেটা একটা ফ্লেক্সিবিলিটির প্রশ্ন। এবার হচ্ছে স্কিল রিলেটেড ফিটনেস। স্কিল রিলেটেড ফিটনেস সবার প্রথম আসবে আপনি স্পিডে দৌড়তে পারেন কিনা, এবং দৌড়লে আপনি কতটা দৌড়তে পারেন, কতটা স্পিডে দৌড়তে পারেন। তৃতীয় আপনি এজিলিটি, ক্ষিপ্রতা, অর্থাৎ দেখা যাচ্ছে একটা জিনিসকে তুলতে কত সময় লাগছে আপনার, একটা দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে আপনার। এইভাবে বিভিন্ন রকমের এজিলিটি। স্পিড মানেই কিন্তু এজিলিটি নয়। নেক্সট হলো কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে আপনি একটা জায়গা দিয়ে জাম্প করে করে যাচ্ছেন, আপনার হাত পা সবকিছু কোঅর্ডিনেটলি মুভমেন্ট করছেন কিনা, হচ্ছে কিনা। আপনার চোখের সঙ্গে আপনি একজন টেবিল টেনিস প্লেয়ার, আপনার হাত মুভমেন্ট